নমস্কার। সরাসরি ধর্মতলায় নজর রাখতে হবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধর্নায়। এর আগে আমরা দেখেছি এসআইআর যেভাবে হচ্ছে, যে প্রক্রিয়া হচ্ছে, তার জন্য তিনি মিছিল করেছেন, রাস্তায় হেঁটেছেন। আমরা দেখেছি যে তার প্রতিবাদ তিনি আইনি পথে করে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিলেন। এবার ধর্না, এবং এখান থেকে আমার সহকর্মীরা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো কতটা গুরুত্বপূর্ণ এই সময়ে কতটা গুরুত্বপূর্ণ তার এই ধর্না, তার এই প্রতিবাদে, যে প্রতিবাদ তিনি প্রথম দিন থেকে করে এসেছেন। যে প্রক্রিয়ায় যেভাবে এসআইআর হচ্ছে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে ভোটার তালিকায়, সেই প্রক্রিয়া, সেই পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন প্রথম দিক থেকে। সাধারণ মানুষের হয়রানি হচ্ছে, সাধারণ মানুষের সেই হয়রানি নিয়ে তিনি সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। আর এবার ঠিক এমন একটা সময় যার দুদিন পরে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসবেন, তারা এখানে বৈঠক করবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে। তারপর ফিরে যাওয়ার পরে হয়তো ভোটের দিনক্ষণ ঘোষণা হবে। তারই মাঝে এইরকম একটা সময় তিনি ধর্নায় বসলেন এসআইআর হয়রানির প্রতিবাদ করে। কতটা গুরুত্বপূর্ণ, আবির রয়েছে আমার সঙ্গে সরাসরি। আবির, দেখো, যারা এখানে এসছেন তাদের এতে লেখাই আছে, দেখো যে আমার ভোট আমার অধিকার কাটতে দেব না, বারে বার বিএলও অধিকার রক্ষা কমিটি। এবং একটু এখানটায় আসুন, আপনি যেভাবে এসছেন এখানে পাশেরটাতে আসুন। তুমি দেখতে পাচ্ছ যে যারা এখানে যোগ দিতে এসছেন উনি যেমন প্রতীকী, তুমি দেখো একেবারে শিকল গলায় ঝুলিয়ে তালা দিয়ে তিনি এসছেন। ইসিআই এসআইআর লিখে এবং সিটিজেন তিনি নাগরিক হওয়া সত্ত্বেও যে কথা তৃণমূল কংগ্রেস বলছে যে তাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, প্রতীকী সেজে তিনি এখানে এসছেন। কোথা থেকে এসছেন? আমি বিএলও রক্ষা কমিটি। এরকম ভাবে কেন আপনি এসছেন? এইটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, দেখুন মাথাতে লেখা আছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এখানে লেখা আছে এসআইআর। যেভাবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এসআইআর করাচ্ছে এই বেঙ্গলে, এইটা আমরা খিলাফ আছি। দিদি যেভাবে লড়েছেন আমাদের সুপ্রিম কোর্টে গিয়ে, আমাদের বিএলও নিয়ে, আমাদের সিটিজেন নিয়ে, সেই জন্য আমি ধন্যবাদ জানাতে এসেছি দিদিকে। আপনার নাম কি? আমার নাম উদয়, বিএলও রক্ষা কমিটি একজন সদস্য। উনি বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্য, উনি এভাবে এসছেন। এটা গেল একজনের ছবি, কিন্তু এখানে দেখিয়ে রাখবো যে বিভিন্ন প্রান্ত থেকে, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে, হাওড়া, হুগলির বিভিন্ন জায়গা থেকে যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা ইতিমধ্যে এখানে এসে গিয়েছেন। মঞ্চে তো দেখতে পাওয়া যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং তার পাশে অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, অন্যদিকে হচ্ছে একাধিক সাংসদ, বিধায়ক, মন্ত্রী, বহুজন এখানে রয়েছেন, তারা উপস্থিত হয়েছেন। এবং যে ব্যাকড্রপ এই মঞ্চে তৈরি করা হয়েছে সেখানে উল্লেখিত হয়েছে যে শান্তিপূর্ণ ধর্ণা অবস্থান কর্মসূচি এবং নাগরিকদের ভোটাধিকার, এটাই অঙ্গীকার। এবং যেটা নিয়ে তৃণমূল কংগ্রেস বারবার ধরে বলছিল যে বাংলা বিরোধিতা করতে গিয়ে মানুষের যে ভোটের অধিকার, সেই ভোটের অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে। তো সেই প্রসঙ্গের কথাই মনে করিয়ে দিয়ে মঞ্চতে যেমন সেই ব্যাকড্রপ ব্যবহার করা হয়েছে এবং সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত রয়েছেন। রাস্তার দুদিকে মেট্রো চ্যানেলের প্রচুর কর্মী সমর্থককে দেখতে পাওয়া যাচ্ছে যে তারা আসছেন, এখানে তারা অবস্থান করছেন এবং প্রত্যেক দিনই বিভিন্ন জেলাগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে যে জেলাগুলো থেকে এসে নেতা কর্মীরা তারা এসে তাদের যে প্রতিবাদ কর্মসূচি তারা সেটা চালিয়ে যাবেন। অতীতেও আমরা দেখেছি যে এই মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিক কর্মসূচি পালন করতে এখানে অনেক, যেমন সভা সমিতিতে তিনি যোগ দিয়েছেন, বহু মিছিলের শুরু বা বহু মিছিলের শেষ এখানে হয়েছে। তবে 2006 এবং 2019-এ তিনি যে বৃহত্তর আকারে তিনি এখানে যে রাজনৈতিক কর্মসূচি পালন করেছিলেন, কার্যত তারই একটা ছোঁয়াচ এখানে দেখতে পাওয়া যাচ্ছে আজকের এই অবস্থান কর্মসূচির মঞ্চ থেকে। এবং তৃণমূল সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় এখানে রাতভর তিনি এখানে থাকবেন, লাগাতার তিনি ধর্ণা অবস্থান চালিয়ে যাবেন। এবং এই গোটা প্রক্রিয়া আসলে বিধানসভা নির্বাচনের প্রচারের প্রথম ধাপের প্রক্রিয়া হতে চলেছে। ফলে ভোট কবে ঘোষণা কবে হবে, কত দফায় ভোট হবে, কবে সেটা জানানো হবে, সেই সব নিয়ে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে ভাবিত নয়। তৃণমূল কংগ্রেসের বক্তব্য, তারা মনে করছেন যে এই নির্বাচনে এসআইআরই হতে চলেছে অন্যতম বড় প্রচারের ইস্যু এবং সেই প্রচারের অস্ত্র বা ইস্যুকে এভাবেই পুরোপুরিভাবে ব্যবহার করে ধর্ণা অবস্থান কর্মসূচিতে বিভিন্ন জেলা থেকে আসা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক, সাংসদ, বিধায়ক, তাদেরকে সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার যে অবস্থান কর্মসূচি তা মেট্রো চ্যানেলে
বলে তিনি শুরু করে দিলেন। আবির, এখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। প্রথম থেকে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর হয়রানির কথা বলে এসেছেন। সাধারণ মানুষ হয়রান হচ্ছেন, আমরা দেখেছি সে ছবিও। সাধারণ মানুষ নথি নিয়ে হয়রান হচ্ছেন, সাধারণ মানুষ হিয়ারিংয়ের লাইনে দাঁড়িয়ে হয়রান হচ্ছেন। এটা একটা দিক, এটা একটা দিক বা একটা বিশাল সংখ্যক মানুষ। আরেক সংখ্যক মানুষ যাদের আমরা দেখেছি তারা নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ দেখিয়েছেন, বিএলওরা। তুমি যাদের একটু আগে যাদের সঙ্গে কথা বলছিলে, বিএলওরা, তারাও অতিরিক্ত চাপ বারবার এই অভিযোগ করেছেন এবং অতিরিক্ত চাপে বিভিন্ন জায়গা থেকে খবর এসেছে কেউ কেউ আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন, এরকম অভিযোগ আসছে। তো এই দুই ধরনের মানুষ, দুই শ্রেণীর মানুষ, তাদেরকে এক জায়গায় করা, এটাও তো একটা রাজনৈতিক কৌশল। অবশ্যই তাই। এবং যারা বিএলও রয়েছেন তারা যখন অনেকে আত্মহত্যা করেছেন, তাদের বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেস বারবার ধরে সরবও হয়েছে এবং সেখানেও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছে যে নির্বাচন কমিশনের তরফ থেকে তাদের ওপর যে ধরনের চাপ তৈরি করে রাখা হয়েছিল, কাজ করতে গিয়ে তাদেরকে যে ধরনের বারবার প্রত্যেকদিন নতুন নতুন নিয়ম নিয়ে আসা হয়েছিল, সেই কারণে তাদের সমস্যা হয়। এবং বিএলও অধিকার রক্ষা কমিটির প্রচুর সদস্য আজকে সে কারণে এখানে হাজির রয়েছেন এবং তুমি জানো যে তারা লাগাতার ইসিআইয়ের সামনেও তারা তাদের যে প্রতিবাদ অবস্থান কর্মসূচি তারা সেটা চালিয়ে গিয়েছিলেন। আর এই যে লোকেরা রয়েছে এখানে চারিদিকে দেখতে পাওয়া যাচ্ছে, মেট্রো চ্যানেলের সামনের একটা বড় অংশ জুড়ে একেবারে ভর্তি মানুষ এখানে রয়েছে। প্রচুর জেলা থেকে আসা মানুষজন এখানে রয়েছেন, প্রচুর মানুষ এখানে হাজির। আসলে এই মানুষগুলোর মধ্যে দিয়ে বার্তা তৃণমূল পৌঁছে দিতে চাইছে। এখানে যারা রয়েছেন হয়তো অনেকেরই ভোটের কার্ডে নাম রয়েছে বা যে লিস্ট প্রকাশ করা হয়েছে, এখানে অনেকে রয়েছেন খুঁজে পাওয়া যাবে যাদের নাম নেই, অনেকে খুঁজে পাওয়া যাবে যারা বিচারাধীন রয়েছে। এবং তুমি দেখেছো যে জীবিত, যদিও তাদেরকে মৃত দেখানো হয়েছে, এমন ব্যক্তিদেরকেও বারবার তৃণমূল কংগ্রেস তাদের রাজনৈতিক মঞ্চে বারবার ধরে হাজির করেছে। ফলে এই ব্যক্তিগুলোকে পাল্টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে আপনারা যারা এখানে এসছেন বা আপনারা যারা এখানে রয়েছেন, আপনাদের অধিকার হচ্ছে ভোটে, কিন্তু আপনাদের সেই অধিকারকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। এই বার্তাকে তৃণমূল কংগ্রেস তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, প্রচারে আনার চেষ্টা করছে। সেই কারণেই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে অবস্থান কর্মসূচিতে এই মানুষজনদের দুপক্ষকেই দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক 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 আবির, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সময়টা, যে সময় নির্বাচন কমিশন, যে সময় 60 লক্ষ নাম বিচারাধীন এসআইআর এর প্রথম তালিকায়, যে সময় এই এসআইআর প্রক্রিয়া একেবারে শেষের পথে বলা যেতে পারে, যে সময়ে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসছে এখানে সব দলের সঙ্গে বৈঠক করতে, সেই সময়ে ধর্নায় বসা মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও একটা নির্বাচন কমিশনকে নতুন করে চাপে ফেলছে। সোমরাজ রয়েছে অপর সহকর্মী আমার সঙ্গে। সোমরাজ, কি মনে হয়? অবশ্যই নির্বাচন কমিশনকে চাপে ফেলারই এটা একটা কৌশল বলেই মনে করছে রাজনৈতিক মহল। তার কারণ তুমি যদি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধর্ণা কর্মসূচির বিভিন্ন জায়গায় ব্যানার পোস্টার দেখো, তাহলে কিন্তু সেখানে একটা বিষয় স্পষ্ট করে লেখা আছে, নাগরিকদের ভোটাধিকার এই আমাদের অধিকার। অর্থাৎ নাগরিকদের ভোটাধিকার যাতে কোনোভাবেই খর্ব না হয়। বিশেষ করে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসবে 8ই মার্চ রাত্রিবেলায়। 9ই মার্চ তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবে, যে বৈঠকে থাকবে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলও, যে বৈঠকে থাকবে বিজেপি, অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দল, রাজ্যের 4টি স্বীকৃত রাজনৈতিক দল। এবং এটাই মনে করছে রাজনৈতিক মহল যে এই বৈঠকে রাজ্যের বিধানসভা ভোটের প্রস্তুতি থেকে সব থেকে বেশি আলোচনায় উঠবে রাজ্যের এসআইআর। তার কারণ একদিকে যেখানে 64 লক্ষেরও বেশি নাম বাদ পড়েছে, অন্যদিকে 60 লক্ষেরও বেশি নাম আন্ডার অ্যাডজুডিকেশন অর্থাৎ বিচারাধীন রয়েছে, যার মধ্যে এখনো পর্যন্ত 6.5 লক্ষেরও বেশি অভিযোগের নিষ্পত্তি করেছেন জুডিশিয়াল অফিসাররা। কিন্তু এই যে জুডিশিয়াল অফিসাররা 6.5 লক্ষেরও বেশি অভিযোগের নিষ্পত্তি করলেন, তার মধ্যে কত নাম বাদ পড়লো এবং কত নাম তালিকায় ঢুকবে সেই পরিসংখ্যান এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে দেওয়া হয়নি। অর্থাৎ এই যে জুডিশিয়াল অফিসাররা কাজ করছেন, তার মধ্যে এই কাজ কতদিনের মধ্যে তারা শেষ করতে পারবেন। যদিও এখনো পর্যন্ত 500 জনেরও বেশি বিচারক কাজ করছেন এই অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়াতে, আরো 200 জন বিচারক
উড়িষ্যা ও ঝাড়খণ্ড থেকে নিয়ে আসা হচ্ছে, তারাও খুব শীঘ্রই কাজ করবে। যদিও নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে যে জেলায় যত বেশি আন্ডার অ্যাডজুডিকেশনের সংখ্যা, সেই জেলায় তত বেশি বিচারক নিয়োগ করা হবে, যাতে দ্রুত এই আন্ডার অ্যাডজুডিকেশন তালিকার অধীনে থাকা যে সমস্ত ভোটারের অভিযোগে নিষ্পত্তি করতে হবে, অর্থাৎ তারা বৈধ না অবৈধ সেটা নিষ্পত্তি করতে হবে, সেই কাজটাকে দ্রুত করা যায়। আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ 24 পরগনার মতো জেলাগুলিতে সব থেকে বেশি সংখ্যায় আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, অর্থাৎ বিচারাধীন রয়েছে। আর এই জেলাগুলি থেকেই কিন্তু সব থেকে বেশি বিধানসভার আসন রয়েছে। ফলত মাথায় রাখতে হবে যে এই যে তৃণমূল কংগ্রেসের যে ধর্ণা কর্মসূচি, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অবস্থান ধর্ণা কর্মসূচি, কার্যত এটাই চাপ নির্বাচন কমিশনের কাছে দেওয়া যে রাজ্যে বিধানসভা নির্ঘণ্ট জারির আগে নির্বাচন কমিশন এই 60 লক্ষেরও বেশি যেটা আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে রয়েছে তার নিষ্পত্তি করুক। নির্বাচন কমিশন এই কাজে গতি আনুক। শুধু তাই নয়, যাদের নাম বাদ দেওয়া হয়েছে তাদেরকে পুনরায় সুযোগ করে দেওয়া অ্যাপিলের মাধ্যমে। যে অ্যাপিল কিভাবে হবে তার এখনো পর্যন্ত এসওপি জেলায় জেলায় পৌঁছেনি জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের কাছে। ফলত জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের 10 তারিখে ফিরে যাওয়ার পর মনে করা হচ্ছে 4 থেকে 5 দিনের মধ্যে নির্বাচনের নির্ঘণ্ট জারি করে দেওয়া হতে পারে জাতীয় নির্বাচন কমিশনের তরফে। এবং কমিশন জানিয়েছে যে মনোনয়নের শেষ দিন পর্যন্ত নাম তোলা যাবে, অর্থাৎ সাপ্লিমেন্টারি তালিকায় নাম উঠবে যাদের যাদের অভিযোগে নিষ্পত্তি হবে। কিন্তু সেটা কত সংখ্যায় হবে, কত গতিতে হবে, এটাই এখন সব থেকে বড় প্রশ্নের জায়গা। মনে করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই ধর্ণা অবস্থান কর্মসূচি থেকে তিনি আগামী দিনে এই তারিখের সামনে রেখে আর কি কি কর্মসূচি নেবে তা নিয়ে আজই ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং হয়তো আজ আর কিছুক্ষণের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য আমরা শুনবো। সরাসরি ধর্মতলা চত্বর থেকে দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা অবস্থানে মমতা বন্দ্যোপাধ্যায়। এই খবর এই ছবিতেই নজর থাকবে। বিরতির পর সঙ্গে থাকুন। এসআইআরে মারা গেছে এরকম দিল্লিতে যারা গেছিল তাদের 8টা পরিবারও আসবে, তারাও এখানে বসবে। কিন্তু যারা বেঁচে আছেন অথচ মৃত হিসেবে ঘোষণা করেছেন, লজ্জা রাখার জায়গা নেই। নির্লজ্জ বেহায়া বিজেপি পার্টি অ্যান্ড তাদের দালাল কমিশন। মনে রাখবেন, আমরা ইঞ্চিতে ইঞ্চিতে কাজ করি, তাই আমরা খুঁজে বের করি। তাদের আমি এখানে প্যারেড করাবো। এরপর মিডিয়াকে আমি রিকোয়েস্ট করব, প্লিজ সি হু হ্যাভ বিন ডিক্লেয়ার্ড দেয়ার ডেথ, they died, they are very much alive. They will be coming here within a short time. Every day they will be coming. But today 22 families are coming from such category. We want their long life. সরাসরি দেখছেন ধর্মতলা চত্বর, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে আবেদন করলেন যে অনেক বিশিষ্ট মানুষ আসবেন। যে 22 জনকে মৃত ঘোষণা করেছে কিন্তু তারা জীবিত আছেন, তাদেরও কিছুক্ষণের মধ্যেই মঞ্চে হাজির করা হবে। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে মৃত বলা হয়েছে, কিন্তু সে 22 জন জীবিত। তারা দিল্লিতে গিয়েছিলেন, তারা এই মঞ্চে আসবেন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যে প্রক্রিয়া যে পদ্ধতিতে হচ্ছে, 4টে থেকে জয় বাংলা, জয় বাংলা,
জয় 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 হে জয় বাংলা জয় বাংলা জয় 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 হে। যে প্রক্রিয়ায় যে পদ্ধতিতে এসআইআর হচ্ছে তা নিয়ে শুরু থেকেই প্রতিবাদ। আবির আছে এখান থেকে। আবির, কিছুক্ষণ আগেই মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে বিকেল 4টে মিটিং শুরু হবে। এই মিটিংয়ে কারা থাকবেন, কি মিটিং এটা? অতনু, তার আগেই শুরুতেই কমিশনকে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ধর্ণা মঞ্চ থেকে তিনি শুরুতেই বললেন হচ্ছে দালাল কমিশন, তারা কোথায় কি করছে সেই সংক্রান্ত বিষয় যাবতীয় তথ্য তাদের কাছে রয়েছে এবং সেই তথ্যই বিকেল 4টের পর থেকে তিনি সামনে নিয়ে আসা শুরু করবেন। এখানে যাদেরকে দেখতে পাচ্ছে সেখানে তো তৃণমূল কংগ্রেসের যারা দলীয় সাংসদ, বিধায়ক, কাউন্সিলর তারা রয়েছেন। এছাড়া প্রচুর বিশিষ্ট মানুষজনদেরকে আমন্ত্রণ করা হয়েছে যারা এখানে যোগ দিতে চলেছেন। একই সঙ্গে দিনকে তিনি মনে করিয়ে দিলেন যে যারা জীবিত কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে যাদেরকে মৃত বলে দেখানো হয়েছে, এরকম 22 জনকে কিছুক্ষণের মধ্যে তিনি মঞ্চে হাজির করবেন। একই সঙ্গে তিনি যখন দিল্লিতে গিয়েছিলেন, দিল্লিতে গিয়ে তিনি যে আন্দোলন কর্মসূচি করেছিলেন সেই সময় যারা তার সঙ্গে দিল্লিতে গিয়েছিল সেরকম পরিবারের সদস্যরাও এই মঞ্চে কিছুক্ষণের মধ্যে হাজির হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে জানিয়ে দিলেন। আরও একবার যারা দর্শকরা রয়েছেন তাদেরকে বলে রাখি যে 2টোর সময় অবস্থান কর্মসূচি শুরু হয়েছে, যেটা আগেই গত রবিবার দিনকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমরা দেখেছিলাম যে সোমবার দিনকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘোষণা করেন। তারই পরিপ্রেক্ষিত অনুযায়ী দুপুর 2টোর সময় এটা শুরু। বিকেল 4টে থেকে মূল যে রাজনৈতিক কর্মসূচি অর্থাৎ সভা, সেই সভার কাজ তৃণমূল কংগ্রেস শুরু করতে চলেছে এবং এই রাজনৈতিক সভার জায়গাতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস একেবারে শুরুতেই কমিশনকে আবার তোপ দেখা হয়েছে এবং যারা জীবিত, যাদেরকে মৃত দেখানো হয়েছে, তাতেই কিভাবে এই এসআইআর প্রক্রিয়া হয়েছে, আসলে কি অবস্থানের মধ্যে দিয়ে মানুষজন যাচ্ছেন, তাদের যে ভোটের অধিকার সুরক্ষিত নেই, সেই প্রসঙ্গের কথা একেবারে অবস্থানের শুরুতেই মনে করিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো অতনু। এবং আবির, আমরা দেখেছি যে এর আগেও আবিরের সঙ্গে পরবর্তীতে কথা বলবো। সোমরাজ আছে আমার সঙ্গে, সোমরাজের সঙ্গে একবার কথা বলতে চাইবো। সোমরাজ, এই সময় নিয়ে তোমার সঙ্গে কথা হচ্ছিল কিছুক্ষণ আগে। এই যে রাজনৈতিক কৌশল বা এই যে প্রচার কৌশল যে এসআইআর এর জন্য সাধারণ মানুষের হয়রানি হচ্ছে, এত মানুষকে একসঙ্গে এক মঞ্চে নিয়ে আসা, এটাও তো একটা কৌশল। দাদা, একদমই এটাও নির্বাচন কমিশনকে চাপ দেওয়ার কৌশল। কারণ নির্বাচন কমিশনের যে তালিকা, সেই তালিকায় দেখা যাচ্ছে যে তারা মৃত ভোটার কিন্তু তারা জীবিত হয়ে রয়েছেন। এরকম আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনিও নির্বাচন কমিশনের খাতায় তারা মৃত কিন্তু আসলে তারা জীবিত, সেই সব ভোটারদের তিনি সামনে এনেছিলেন এবং তারপর নির্বাচন কমিশনের তরফে পদক্ষেপ নেওয়া হয়েছিল, এমনকি সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসারদের শোকজ পর্যন্ত করা হয়েছে। এক্ষেত্রে দেখা গেছে নির্বাচন কমিশন বারবারই বলেছে যে বিএলওদের ভুলের কারণে এই ঘটনা ঘটছে। আজ মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই জানালেন যে নির্বাচন কমিশনের তালিকায় মৃত ভোটার কিন্তু তারা জীবিত, এরকম 22 জনকে তিনি সামনে আনছেন। অর্থাৎ এক্ষেত্রে নির্বাচন কমিশনকেও চাপ দেওয়ার কৌশল যে নির্বাচন কমিশন কত গাফিলতি করেছে কাজে, যেখানে বারবারই সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। এবং সোমরাজ, আমাদের নজর থাকবে, আমরা সরাসরি এই ধর্ণা মঞ্চের ছবি রাখবো, ছবিতে নজর রাখবো। তবে তারই পাশাপাশি আরেকটা ছবি আপনাদের একটু দেখাতে চাইছি।